বিগত শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মূল ঘটনাটা কি? পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, বিদেশি শক্তির ব্যাপার স্যাপার ছিল কিনা, অভ্যন্তরীণ কোন শক্তিগুলো কাজ করেছে, এসব বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে চলেছে। আমরা দেখছি এরই মাঝে তারা ৮ কিস্তি তারা প্রকাশ করে ফেলেছে। এই ৮ কিস্তিতে নানাভাবে নানা পক্ষকে দায়ী করার চেষ্টা করেছে। কখনো তারা বলছে যে শেখ হাসিনাকে কেন্দ্র করে চট্টগ্রাম অঞ্চলের একটা বলয় তৈরি হয়েছিল, সেই বলয়ই তার সর্বশেষ পতনটা নিশ্চিত করেছে। আবার কখনো বলছে যে সালমান এফ রহমান, শেখ রেহানা তাদেরকে কাজে লাগানো হয়েছে শেষ মুহূর্তে। কখনো বিভিন্ন বাহিনীর সদস্যদের, অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যদের অভিযোগ করা হচ্ছে। কখনো সেনাবাহিনীকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে যে ওই সময় একটা গোপন সেনা বিদ্রোহ তৈরি হয়েছিল। এরকম নানা বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। ৮ নম্বর কিস্তিতে এসে তারা একটা ভয়াবহ অভিযোগ করছে। সেই ভয়াবহ অভিযোগটা এবারই যে নতুন তাদের বিষয়বস্তু তুলে আনার বিষয়বস্তু হয়তো আলাদা, কিন্তু পুরো বিষয়টা সেটা হচ্ছে যে মার্কিনী প্রভাব নিয়ে আমরা দেখেছি গত ২০-২১ মাস ধরে কিন্তু আলোচনা চলছে, এবং এই আন্দোলনের পক্ষে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তারাও মার্কিন ডিপ স্টেটের কথা বলছেন। যেমন ফরহাদ মাজার স্পষ্টভাবে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নিয়ে কথা বলেছেন, এবং তিনি স্বীকারই করে নিয়েছেন যে এই শেখ হাসিনা সরকার পতনের পেছনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল। এবং প্রফেসর ইউনূসের বাইডেন প্রশাসনের সঙ্গে, অর্থাৎ বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সঙ্গে বন্ধুত্ব, বহুদিন এর পেছনে মেকানিজমে অংশগ্রহণ করা, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের তার সঙ্গে যোগ দিয়ে আন্তর্জাতিকভাবে এই ব্যাপারটা নিশ্চিত করা, এরকম আলোচনা অনেক দিন থেকেই আমরা শুনছিলাম। এবার নর্থ ইস্ট নিউজ বলছে যে শেখ হাসিনা তার সরকারকে ফেলে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ঢাকায় মার্কিন দূতাবাসে, তৎকালীন যে জো বাইডেনের সরকার ছিল সেই সময়ে মার্কিন দূতাবাসে এই মিটিং হয়েছে, এবং পরিকল্পনার একটা বড় অংশ এখানে তৈরি করা হয়েছে। তাদের এই অভিযোগটা কতটা সত্য, তারা আসলে কি বলতে চাচ্ছে, এই তথ্য তুলে ধরতে গিয়ে তারা কার কার নামের প্রসঙ্গ নিয়ে আসলো, এই আলোচনাগুলো আমরা একটু করে বোঝার চেষ্টা করি যে ভারতীয় এই গণমাধ্যম শেখ হাসিনা সরকারের পতনের পেছনে প্রকৃত কারণ বের করে আনছে, নাকি তাদের বের করে আনা কারণগুলোর পেছনে কোনো ধোঁয়াশা থেকে যাচ্ছে। সেই আলোচনা করেই বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 2024 সালের 5 আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপরে শেখ হাসিনা সহ তার শীর্ষ নেতাদের আমরা দেশ থেকে পালিয়ে যেতে দেখলাম। যারা দেশে ছিলেন শতাধিক এমপি মন্ত্রী তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, এরকমটাও আমরা দেখেছি। সেরকম ঘটনা ঘটার পরে বহুদিন থেকেই আলোচনা চলছে যে এই সরকার কি পতন হয়েছে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, নাকি কোটা আন্দোলনটাকে সামনে জাস্ট একটা ব্যানার হিসেবে ব্যবহার করা হয়েছে, পেছনে অনেক বড় খেলা ছিল। সেই ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের খেলাটা সবথেকে বেশি আলোচিত হয়েছে বিগত সময়ে। এবার নর্থ ইস্ট নিউজ যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে পার্ট অফ রেজিম চেঞ্জ প্ল্যান হেস্ট অ্যাট আমেরিকান ডিপ্লোম্যাটস ঢাকা রেসিডেন্স। অর্থাৎ মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে শাসন পরিবর্তনের পরিকল্পনার অংশ তৈরি করা হয়েছিল, এই দাবি তারা করছে। তারা বলছে এই গোপন বৈঠকগুলোতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে অনেকেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এই কথা তারা বলছে। এবং প্রফেসর ইউনূসের সঙ্গে ধারাবাহিকভাবে, ঐতিহাসিকভাবে তার যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সম্পর্ক কেমন ছিল, ডক্টর আলী রিয়াজের সম্পর্ক কেমন ছিল, আদিলুর রহমানের অধিকার সেই এনজিও কিভাবে ভূমিকা রেখেছে, মার্কিনি একটা এনজিও এদেশে কিভাবে ভূমিকা রেখেছে, এই ব্যাপারগুলো তুলে এনেছে। আমরা মার্কিন এনজিওর ব্যাপারে দেখেছি যে সেই বিখ্যাত মার্কিন এনজিওটা পরবর্তীতে বাংলাদেশ
থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে সেই এনজিও থেকে বাংলাদেশের মানে রাজনীতিকে প্রভাবিত করার জন্য বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করা হয়েছে। তারা তাদের বৈঠকে মানে এই রিপোর্টে বলছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের মার্কিন নেতৃত্বাধীন কোয়াডে অংশ নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে 2023 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু এর ঢাকা সফর ক্রমশ ঘন ঘন হতে থাকে। ডোনাল্ড লু এই মানে মার্কিনী কর্তৃপক্ষর মাধ্যমে মানে মার্কিনী কর্তৃপক্ষের হয়ে একটা বড় প্রভাব বিস্তার করেছেন এবং এই পরিকল্পনার পেছনে তার একটা বড় হাত রয়েছে, সেই দাবি নর্থ ইস্ট নিউজ করছে। তারা অনেক বড় একটা রিপোর্ট করেছে, রিপোর্টের কিছু কিছু অংশ আপনাদেরকে জানাচ্ছে। তারা বলছে যে যদিও এই সফরগুলোতে নয়াদিল্লি, কাঠমান্ডু ও কলম্বো অন্তর্ভুক্ত ছিল, লু বিশেষভাবে ঢাকার উপরেই মনোনিবেশ করেছিলেন। 2023 সালে নেপালে একটি বাংলাদেশি মালিকানাধীন রিসোর্টে এবং ঢাকার মার্কিন কূটনৈতিক হেলেন লাভেজের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য একটি বেসামরিক সামরিক কৌশল উত্থাপন করা হয়েছিল। অর্থাৎ মার্কিন দূতাবাসের কোনো একটা জায়গায় এই বৈঠক হয়েছে যেখানে পরিকল্পনা তৈরি করা হয়েছিল, এটা বলছে। লাফেব ও হাস ছাড়াও, পিটার হাসের কথা বলছে, পিটার হাস ছাড়াও বৈঠকগুলোতে এমন অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন যারা 2024 সালের 8 আগস্টের পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ডোনাল্ড লু ও পিটার হাস বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেটওয়ার্কের সঙ্গে পরিকল্পনা সমন্বয় করছিলেন। অসমাপ্ত 2007-8 সালের -2 ফর্মুলার উপরে ভিত্তি করে একটি নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল একটি নির্দলীয় দীর্ঘমেয়াদী বেসামরিক সামরিক সরকার প্রতিষ্ঠা করা। অর্থাৎ 1/11-এর সময় যে প্রচেষ্টা মানে নির্দলীয় সরকার অর্থাৎ সুশীল সমাজের লোকদের নিয়ে যে প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, সেই প্রচেষ্টা এবার আবারও করার পরিকল্পনা হয়েছিল, যেটা আমরা দেখেছি প্রফেসর ইউনূস এবারও ব্যর্থ হয়েছেন। 1/11-এর সময়ের পেছনের অন্যতম কারিগর প্রফেসর ইউনূস ছিলেন। এবারও তিনি সেই সময় তিনি 3 মাসের জন্য দায়িত্ব নিতে হবে এই কারণে দায়িত্ব নেননি। পরে তিনি 2 বছর ওই সরকারকে থাকতে দেখে নিজে হতাশই হয়েছেন যে দায়িত্ব না নিয়ে ভুল করেছেন, যেটা সাবেক এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান তার মানে স্বীকারোক্তিতে বলেছেন যে এরকম কথা তাকে ডক্টর ইউনূস বলেছিলেন। এবারও আমরা তাকে ব্যর্থ হতে দেখলাম। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশ তার পূরণ হয়নি। বলছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এর আগে এক সাবেক বামপন্থী আত্মীয়র মাধ্যমে জাফরুল্লাহ চৌধুরীকে নির্বাচিত করেছিলেন। প্রয়াত ডাক্তার বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর নাম এখানে আসছে। এই আত্মীয়র সঙ্গে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অর্থাৎ এই রিপোর্টে বারবার ডক্টর ইউনূসের কথা উঠে আসছে। ডক্টর ইউনূস এই মার্কিন পরিকল্পনার অন্যতম একজন স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছেন, এরকম দাবি নর্থ ইস্ট নিউজ করছে। এখানে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং প্রফেসর ইউনূসের আমলের যিনি নিরাপত্তা উপদেষ্টা, তার প্রসঙ্গও ঘুরে ফিরে আনার চেষ্টা করা হয়েছে। এছাড়া অনেক সেন্সিটিভ ব্যাপার এখানে আনা হয়েছে, যে সেন্সিটিভ ব্যাপারগুলো আমরা টেকনিক্যাল কারণেই উত্থাপন করতে চাই না। আপনারা নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদনটা যারা পড়তে চান তারা সেখানে গিয়ে পড়লেই বিস্তারিত বুঝে যাবেন। এখানে বলা হচ্ছে যে খলিল, যিনি রজার রহমান নামেও পরিচিত, 2001 সালে প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং জামাত বিএনপি জোট সরকারকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখেন, এই অভিযোগ তারা করার চেষ্টা করছে। কিন্তু একজন প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে সেই ভূমিকা কতটুকু তার পারঙ্গমতার মধ্যে ছিল, সেই প্রশ্ন তো অনেকে করতেই পারে। মোহাম্মদ ইউনূস ডক্টর খলিলকে মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হতে এবং জাতিসংঘের একজন প্রভাবশালী কর্মকর্তা হতে সাহায্য করেছিলেন। অর্থাৎ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সম্পর্ক এবং বন্ধুত্ব, এই ব্যাপারগুলো তারা দাবি করছে এবং সেই ভিত্তিতেই প্রফেসর ইউনূসের সরকারের নিরাপত্তা উপদেষ্টার বড় দায়িত্বে এবং এক অর্থে পররাষ্ট্র উপদেষ্টার কাজও তাকে দিয়ে করানো হয়েছে, যেটা আমরা দেখেছি। 2013 সালের শেষ দিকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল
জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার একটি যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনায় জড়িয়ে পড়েন, এই দাবি তারা করছে। দাবিটা কতটা অথেন্টিক সেটা হয়তো ইতিহাসে কোনো না কোনো দিন আমরা বুঝতে পারব। তারা বলছে তারা তৎকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং 33 পদাতিক ডিভিশনের জিওসি সঙ্গে পরিকল্পনাটা ভাগ করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল এটাও তারা বলছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন চীন বিরোধী নিরাপত্তা নীতি বাস্তবায়নের ক্ষেত্রে হাসিনা একটা বড় বাধা হিসেবে আবির্ভূত হতে শুরু করেছিলেন। কোভিড পরবর্তী বিশ্ববাজারের বাস্তবতায় রাশিয়ার মধ্যস্থতায় চীন ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক বিবেচনা করে বেইজিং তার আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন এনেছিল। 2018 সালে আবারও জাফরুল্লাহ চৌধুরীর প্রসঙ্গ আসছে। 2018-তে জাফরুল্লাহ চৌধুরীর আওয়ামী লীগ বিরোধী জাতীয় ঐক্য মঞ্চের মাধ্যমে রাজনৈতিক শাসন পরিবর্তনের একটা মার্কিন সমর্থিত প্রচেষ্টা তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদ এবং আইজিপি বেনজির আহমেদের আনুগত্য ও কূটকৌশলের কারণে ব্যর্থ হয়েছে। অর্থাৎ 2018 সালে জাফরুল্লাহ চৌধুরী যে মুভমেন্ট করেছিলেন সেটাকেও মার্কিন সমর্থিত মুভমেন্ট বলা হচ্ছে এবং সেটাকে তৎকালীন সেনাপ্রধান এবং পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ, যিনি অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছেন বলে এখনও আমরা অভিযোগ পাচ্ছি, তাদের কারণে এই মিশনটা ব্যর্থ হয়েছে এটা তারা বলছে। তারা বলছে যে একটি মার্কিন সমর্থিত এনজিওর প্রধানের বাসভবনে বার্নিকাটের কথিত নির্বাচনী ষড়যন্ত্র ফাঁস এবং তার গাড়িবহরে হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরও দুর্বল হয়ে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ, মার্কিন সমর্থিত এনজিও, যে এনজিওর কার্যক্রম তুলে নেওয়া হয়েছে সেই এনজিওর কথা বলা হচ্ছে কিনা সেটা স্পষ্ট ধারণা দেয়নি তারা। বিজিবি ও সেনাবাহিনীর একাংশের ইচ্ছাকৃত ব্যর্থতার কারণে টেকনাফ ও কক্সবাজারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হলে বাংলাদেশ নতুন করে সংকটের সম্মুখীন হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের চাপে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হয়। রোহিঙ্গাদের যে বাংলাদেশে অনুপ্রবেশ, সেখানে বিজিবি সেনাবাহিনীর একাংশের ব্যর্থতার কথা তারা কেন বলছে এবং সেখান থেকেই মার্কিন সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠিত করা, মার্কিন মায়ানমারের সাথে করিডোর তৈরি করা, মার্কিন ঘাঁটি তৈরি করা, এই পরিকল্পনাগুলো তখন থেকেই বাস্তবায়নের চেষ্টা হয়েছিল, যেটা হাসিনা সরকার রাজি হয়নি বলে তৎকালীন মার্কিন প্রশাসন বেজায় খেপেছিল আওয়ামী লীগ সরকারের ওপরে। তারা বলছে এর ফলে আরাকান আর্মির বিদ্রোহীরা কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবাধে চলাচলের সুযোগ পায়। ইউএস এইড এবং অন্যান্য দাতা সংস্থার আড়ালে মার্কিন গোয়েন্দা কর্মীরা ঢাকা ও চট্টগ্রামে ঘন ঘন যাতায়াত শুরু করে। যে এনজিওর নাম আমি বলতে চাচ্ছিলাম না সেটা তারা বলেই দিয়েছে যে ইউএসএইডের কার্যক্রম বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, আমরা এটাও দেখেছি, এবং সেই এনজিও বাংলাদেশের রাজনীতি প্রভাবিত করার জন্য বিস্তর টাকা ইনভেস্ট করেছে, এরকম অভিযোগ আমরা গত প্রায় 2 বছর ধরে শুনে আসছে। তারপরে বলা হচ্ছে যে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ভারত ও চীনের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু কোনো সমর্থন পায়নি। ভারত চীন রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কোনো সাহায্য করেনি এমনটাও বলা হচ্ছে। এখানে হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলার মতো গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটাও অভিযোগ করা হচ্ছে, এবং অভিযোগ করা হচ্ছে যে এই গোষ্ঠীর সঙ্গে প্রফেসর ইউনূসের সরকারে কাজ করা একজন পদস্থ আমলা, উচ্চ জায়গায় অবস্থান করা একজন আমলার সুসম্পর্ক ছিল, সেই অভিযোগও তারা করছে। ডোনাল্ড লুর নির্দেশনায় পিটার হাস মার্কিন ভিত্তিক শিক্ষাবিদ আলী রিয়াজকে গণমাধ্যম ব্যক্তিত্বদের মাধ্যমে জনমত গঠনের দায়িত্ব দেন। আলী রিয়াজকে একটা বড় মিশনে দেয়া হয় দায়িত্ব, এটা তারা বলছে যে আলী রিয়াজ আমাদের সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করেছিলেন, ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরকার বিরোধী আখ্যান তৈরির জন্য সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত নেটওয়ার্কগুলোতে সংগঠিত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরীণ কার্যকলাপের খোঁজখবর রাখার জন্য নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছিল, এটাও নাকি মার্কিন পরিকল্পনার অংশ।
নাইমুল ইসলাম খান তাকে প্রেস সচিব করা এটা মার্কিন ষড়যন্ত্রের অংশ, এটা তারা দাবি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন মার্কিন ভিত্তিক শিক্ষক, যিনি আলী রিয়াজের ছাত্র এবং হক নামেই বেশি পরিচিত, তাকে একটি বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক তৈরি করা এবং আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করা। যুক্তরাষ্ট্রে কর্মরত একজন সাংবাদিক যাকে প্রফেসর ইউনুস একটি দেশের রাষ্ট্রদূত বানিয়েছিলেন, সেই সাংবাদিকের প্রভাব এবং তার পরিকল্পনা যথেষ্ট ভূমিকা এখানে রেখেছে এরকম তারা বলছে। একজন সিনেমা পরিচালকের কথা বলছে, যে সিনেমা পরিচালক সরকার বিরোধী জোরপূর্বক অন্তর্ধান ও হত্যাকাণ্ড বিষয়ে তথ্যচিত্র নির্মাণ এবং নিকেতন কেন্দ্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করেছেন। এবং সেই সিনেমা নির্মাতা যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ এবং সেই অ্যাক্টিভিজমগুলো আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত করে আসছেন বলে আমরা দেখছি। এদিকে একজন আলোকচিত্রী, তার কথা বলা হচ্ছে, বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, যিনি ওই গাজাতে ছুটে গিয়েছিলেন নৌবহর নিয়ে, ছুটে যেতে গিয়ে সেখানে বিপদে পড়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আটকের শিকার হয়েছিলেন, সেই আলোকচিত্রীর কথা বলা হচ্ছে, যিনি শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে অনেক বড় একটা ভূমিকা পালন করেছেন। তাকে ব্যবহার করা হয়েছে এবং আমেরিকা তাকে ব্যবহার করেছে। ইউবিএনআইজির ফরাদ মাজারের প্রসঙ্গ আসছে। ফরাদ মাজার তারা অভিযোগ করছে জামাত ইসলামের গোপন ছাত্র কর্মীদের মধ্যে ফ্যাসিবাদ এবং রাষ্ট্র সংস্কারের মতো আকর্ষণীয় ধারণার মতো নতুন আওয়ামী লীগ বিরোধী বয়ান ঢুকিয়ে দেওয়ার ভূমিকা পালন করতে তাকে নিয়োগ করা হয়েছিল এবং তিনি কাজ করেছেন, এই অভিযোগ করা হচ্ছে। প্রফেসর ইউনুসের একজন উপদেষ্টা, যিনি একটা এনজিওর মালিক, একজন পুরুষ উপদেষ্টা, সাদা চুলের উপদেষ্টা, তিনি এই মার্কিন পরিকল্পনা, এবং আরেকজন মহিলা উপদেষ্টা যিনিও একজন এনজিওর মালিক, এই দুজন মার্কিন পরিকল্পনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এরকম বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি প্রফেসর ইউনুসের উপদেষ্টা ছিলেন, তিনিও এই মার্কিন পরিকল্পনার সঙ্গে জড়িত এবং মার্কিনীদের যে বৈঠক হয়েছে, যেখান থেকে এই সিদ্ধান্তগুলো, পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, সেখানে তাদেরকে বড় এজেন্ডা দেওয়া হয়। এই তিনজন উপদেষ্টা, প্রফেসর আলী রিয়াজের প্রসঙ্গ আসছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন বিখ্যাত আলোকচিত্রী, একজন সিনেমা নির্মাতা, এই নামগুলো উঠে আসছে এবং এই নামগুলো তুলে এনে তাদের এই শেখ হাসিনার সরকার পতনের পেছনে ভূমিকা পালন করা এবং মার্কিন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই প্রেক্ষাপট নিয়ে তারা আলোচনা করেছে। এবং বর্তমান সরকার আসার পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা এবং আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তার যে ভারত সফর, সেই প্রসঙ্গ এই রিপোর্টে তারা তুলে এনেছে। তারা বলছে 7 এপ্রিল 2026 তারিখে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর নিশ্চিত করেন। হাসিনা সরকারকে উৎখাত করার প্রচেষ্টায় হাসিনা সরকারকে উৎখাত করার প্রচেষ্টায় উলফা ও কুকি চীন বিদ্রোহীদের জড়িত থাকার ইঙ্গিতবাহী গোয়েন্দা প্রমাণ ভারত ও বাংলাদেশ উভয়ের কাছেই রয়েছে এবং সেই ব্যাপারগুলো নিয়ে এই দুই পক্ষের আলোচনা হয়েছে ভারতের দিল্লিতে বৈঠকে। এরকম ইঙ্গিত নর্থ ইস্ট নিউজ দিয়ে দাবি করছে যে বর্তমান সময়েও সম্পর্ক উন্নয়নের চেষ্টা যখন চলছে, তখন বিগত সময়ে ভারতের 7 সিস্টার্স ভাঙা, সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতে একটা খারাপ পরিবেশ তৈরি করার চেষ্টা প্রফেসর ইউনুসের আমলে যেগুলো করা হয়েছে, সেই ব্যাপারগুলো বর্তমান বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে এবং সেই ব্যাপারগুলো তাদেরকে যেন আশ্রয় প্রশ্রয় দেয়া না হয়, যেটা শেখ হাসিনার সরকারের আমলে আশ্রয় প্রশ্রয় দেয়া হয়নি বলে দুই দেশের বর্ডার এলাকা শান্ত ছিল, কোনো ধরনের উত্তেজনা তৈরি হয়নি। এই প্রসঙ্গ এনে ভারত বর্তমান সরকারকেও বলেছে কাউকে যেন আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয়, যাতে করে দুই দেশের সীমান্ত উত্তেজনা
তৈরি হয়। এই 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 রিপোর্ট পড়ে আমার মানে মনে হয়েছে, নর্থ ইস্ট নিউজের এই দাবিগুলো মনে হয়েছে যে তারা কিছু চিহ্নিত জায়গাগুলো, যে জায়গাগুলো নিয়ে গত মানে 20 মাস 21 মাস ধরে আলোচনা আমরা শুনছি, সেই জায়গাগুলোকেই তারা টাচ করেছে। এর আগে তারা মানে এই মানে শেখ হাসিনা সরকার পতনের জন্য সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনীর মানে অলিখিত বিদ্রোহ, এরকম একটা আজগবি গল্প ফাঁদার চেষ্টা করেছিল, যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ শেখ হাসিনা সরকার পতনের পেছনে মানে এই ভূমিকা কোনোভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু নর্থ ইস্ট নিউজ এই রিপোর্টে যে মার্কিন সাম্রাজ্যবাদ নীতি এবং সেই নীতি বাস্তবায়নের জন্য এনজিওকে কাজে লাগানো, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষদের কাজে লাগানো, এই কাজে লাগানোর কথা যেটা বলছে সেটা হয়তো সত্য হতে পারে। মানে ডেফিনেটলি বলছি না যে এটা সত্যই, কিন্তু এটা সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে পর্যায়গুলো, যে ব্যাপারগুলো উল্লেখ করেছে, সেই ব্যাপারগুলোর অন্তত 80% ক্ষেত্রে মানে এই আলোচনাগুলো বিগত কিছুদিন ধরে এমনভাবেই শোনা যাচ্ছে যে নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টটা অনেক কিছুর সঙ্গেই মিলে যায়। এখন দেখার বিষয়, ভবিষ্যতে ইতিহাস যখন রচিত হবে তখন আমরা ঠিকই হয়তো জানতে পারবো যে শেখ হাসিনার সরকার পতনের পেছনে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা, দুর্নীতি, নির্বাচন নিয়ে ছলচাতুরি, এগুলোই মূলত দায়ী, নাকি মূলত আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারেনি তার সরকার, এই কারণেই 2024-এর নির্বাচনের 6 মাসের মধ্যেই তাদের পতন হয়ে গেছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।